দিনারা কৌনকে শান্ত করে আবার এসে খাবার টেবিলে বসল রবিন, মুসা আর মিং। খাওয়া চলল উত্তেজিত কথাবার্তার মধ্যে দিয়ে। কমলার রস খাইয়ে মিস কৌনকে বিছানায় শুইয়ে দিয়েছে সুই। মণিবাণীর কাছেই রয়েছে। যে হারে ধমক ধামক মেরেছে চাকর বাকরকে, তাতে স্পষ্ট বুঝে গেছে দুই গোয়েন্দা এ বাড়িতে যথেষ্ট প্রতিপত্তি ওই চীনা মহিলার। ওপর তলা থেকে নেমে এলো টার্নার, গম্ভীর। ভূতটা আপনি দেখেছেন? জিজ্ঞেস করল মুসা। মাথা নাড়ল টার্নার। আন্টিকে ঘরের দরজায় পৌঁছে দিয়ে ফিরেছি। হঠাৎ চেঁচিয়ে উঠলেন। লাফ দিয়ে গিয়ে ঢুকলাম। সুইচে হাত রেখে টিপছেন, এই সময় দেখেছেন ভূতটাকে। আমি ঢুকতেই আলো জ্বলে উঠল। ঢলে পড়তে শুরু করলেন তিনি। ধরলাম তাকে, বিছানায় শোয়ালাম। এত তাড়াহুড়োর মাঝে ভূত দেখার সময় কোথায়? হাতের উল্টো পিঠ দিয়ে কপাল টুলল সে। চাকর বাকরের মুখ বন্ধ রাখা যাবে না, চিন্তিত ভঙ্গিতে বলল আবার টার্নার। ঠেকানো যাবে না কিছুতেই। কাল সকাল হতে না হতেই সারা এলাকায় ছড়িয়ে পড়বে গুজব। খবরের কাগজ কি নিয়ে ভাবনা? জিজ্ঞেস করল রবিন। খবরের কাগজওয়ালারা যা ক্ষতি করার করে ফেলেছে। আমি আমাদের শ্রমিকদের কথা ভাবছি। গতরাতেও যে আন্টি ভূত দেখেছেন, ফোনে বলেছেন তোমাদেরকে। মাথা ঝোকালো মুসা আর রবিন। এবাড়ির দুজন চাকরানিও দেখেছে, বলল টার্নার। ভয়ে আদমরা হয়ে গিয়েছিল। অনেক বলে করে বুঝিয়েছি ওদের খবরটা গোপন রাখতে। বিশেষ কাজ হয়েছে বলে মনে হয় না। সারাদিনে ছড়িয়ে পড়েছে গুজব। রকি বিচের ভূত এসে ঠাঁই নিয়েছে ভার্ডেন্ট ভ্যালিতে। ব্যাপারটা নিয়ে কানাঘুষো করছে শ্রমিকরা। শ্রমিকরা ভয় পাবে ভাবছেন, বলল মি। পাবে মানে? সর্বনাশ হয়ে যাবে। উত্তেজনা দমন করল টার্নার। প্রসঙ্গ বদলে বলল, যাজ্ঞে, মেহমানদের অস্থির করে দেয়াটা উচিত হচ্ছে না। রবিন আর মুসাকে বলল, তোমরা এসব নিয়ে কিচ্ছু ভেবো না। তো গোস্ট পার্নের ব্যাপারে আগ্রহ আছে? গতকাল তো ভালোমতো দেখনি, আজ দেখতে চাও? একই সঙ্গে মাথা কাত করল মুসা আর রবিন। খাওয়ার পর দুই গোয়েন্দাকে নিয়ে চলল টার্নার। ডাইনিং রুমে লাগোয়া মাঝারি একটা হলও পেরিয়ে ছোট একটা অফিস ঘরে ওদেরকে নিয়ে এলো সে। চকচকে পালিশ করা বড় একটা টেবিল, টেলিফোন, কয়েকটা ফাইলিং ক্যাবিনেট আর ঘরের কোণে পুরনো একটা আয়রন সেফ রয়েছে। ঝুঁকে বসে সেফের ডায়াল ঘোরাতে শুরু করল টার্নার। ক্লিক শব্দ করে খুলে গেল তালা। কার্ডবোর্ডের ছোট একটা বাক্স হাতে ফিরে এলো আবার ছেলেদের কাছে। টেবিলে বাক্সটা রেখে ডালা খুলল। নেকলেসটা বের করে রাখল একটা সবুজ ব্লটিং পেপারের ওপর। ঝুঁকে এলো মুসা আর রবিন, তাদের পাশে মিং। বড় বড় মুক্তো, এক একটার আকার এক এক রকম, ধূসর রং। কেমন জানি মুক্তোগুলো। রবিনের মায়ের একটা মুক্তোর হার আছে। মুক্তোগুলোর কিছু লাল, কিছু সাদা, চকচকে, মসৃণ। কিন্তু এই মুক্তোগুলো ওরকম নয়। আঙুল বুলিয়ে দেখল কেমন খসখসে। এমন মুক্তো আর দেখিনি, বলল মুসা। এজন্যই এগুলোর নাম রাখা হয়েছে গোস্ট পার্ল, বলল টার্নার। এগুলো তোলা হয়েছিল ভারত মহাসাগরের একটা ছোট উপসাগর থেকে। প্রাচ্যের ধনীরা এগুলোর খুব দাম দেয়, কিন্তু আমি বুঝি না কেন। যেমন বাজে চেহারা তেমনি রং। এখনও নেকলেসটার দাম 10-15 লাখ ডলারের কম না। আরে বাবা, তাই নাকি? ভুরু কুচকে গেল মিংয়ের। তাহলে তো সমস্যা মিটে গেল। এটা বিক্রি করেই সমস্ত ঋণ শোধ করতে পারবে দাদিমা। বেঁচে যাবে আঙুরের ক্ষেত। নেকলেসটা নিশ্চয় দাদিমা পাবে? কিছু অসুবিধে আছে, মাথা নেড়ে বলল টার্নার। ফারকুপার কোনো নেকলেসটা তার চীনা স্ত্রীকে দান করে দিয়েছিলেন। আইনত এখন ওটা মহিলার কোনো নিকটাত্মীয়ের পাওনা। কিন্তু তার পরিবার তাকে ত্যাগ করেছে, অবাক হয়ে বলল মিং। তাছাড়া চীনের বিপ্লব আর যুদ্ধের সময় তার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ বেঁচে আছে কিনা সন্দেহ আছে। ভুরুর ওপরে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছল টার্নার। স্যান ফ্রান্সিসকোতে এক চীনা উকিল আছে, সে চিঠি দিয়েছে আমাকে। চীনা মহিলার বোনের এক বংশধর নাকি বেঁচে আছে। নেকলেসটা সাবধানে রাখতে বলেছে, যে কোনো সময় ওটা নিতে আসতে পারে। তবে এত সহজে দিচ্ছি না। কেস করবে, করুক। কে পাবে ওটা, সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিতে দিতে কয়েক বছর লেগে যাবে আদালতের। কপাল কুঁচকে গেল মিঙ্গের।
মুখ খুলতে গিয়েও পায়ের শব্দ শুনে থেমে গেল। তাড়াহুড়ো করে কে জানি আসছে। দরজায় জোরে ধাক্কা দিল কেউ। কে? এসো, ডাকল টার্নার। দরজা খুলে ভেতরে ঢুকল লম্বা চড়া মাঝবয়সী কালো এক লোক। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ছেলেদের যেন দেখতেই পেল না, হাঁপাতে হাঁপাতে বলল, মিস্টার টার্নার, ১ নম্বর প্রেসিং হাউসের কাছে ভূত দেখা গেছে। ৩ জন মেক্সিকান শ্রমিক দেখেছে। আতঙ্কিত হয়ে পড়েছে ওরা। আপনার যাওয়া দরকার। সর্বনাশ, গুঙিয়ে উঠল টার্নার। এখনই যাচ্ছি, চলো। তাড়াতাড়ি নেকলেসটা সেফে ভরে দরজা লাগিয়ে দিল। তারপর ৩ কিশোরকে নিয়ে কালো লোকটার পেছনে পেছনে ছুটে বেরিয়ে এলো বাইরে। জিপ অপেক্ষা করছে। চড়ে বসল তাতে। গর্জে উঠল ইঞ্জিন। দুপাশের পাহাড়ে প্রতিধ্বনি তুলে অন্ধকার উপত্যকা ধরে ছুটে চলল গাড়ি। পথ খুব খারাপ, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, প্রচণ্ড ঝাঁকুনি। কিন্তু মাত্র ৫ মিনিটের পথ, তাই রক্ষা। নিচু একটা পাকা বাড়ির সামনে এসে থেমে গেল জিপ। কংক্রিট আর ইঁটের তৈরি মজবুত দেয়াল। হেডলাইটের আলোয় দেখল ২ গোয়েন্দা। বাড়িটা নতুন। লাফিয়ে জিপ থেকে নামল সবাই। আঙুরের রসের তীব্র সুবাসে বাতাস ভারী। সদ্য পিষে বের করা হয়েছে রস। ও মিস্টার মরিসন, কালো লোকটার পরিচয় দিল মিং। ফোরম্যান, ক্ষেত লাগানো আর আঙুর তোলার দায়িত্ব তার। বাড়ির অন্ধকার ছায়া থেকে বেরিয়ে এলো এক তরুণ, পরনের কাপড়ে বালি আর ময়লা। হেডলাইট নিভিয়ে দিল মরিসন। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, জ্যাক, আমি যাওয়ার পর আর কিছু দেখা গেছে? না স্যার, আর কিছু দেখা যায়নি, জবাব দিল জ্যাক। ওই ৩ ব্যাটা কোথায়? কি জানি, আপনি যাওয়ার পরই ভেগেছে। দৌড়ে? হেসে উঠল জ্যাক। সে কি দৌড়, বোধহয় কাফেতে গিয়ে ঢুকেছে। হাত তুলে উপত্যকার শেষ প্রান্তে একগুচ্ছ আলো দেখল সে। ভূত দেখার গল্প বলছে সবাইকে। মেরেছে? মরিসনের কণ্ঠে শঙ্কা। যেতে দিলে কেন? ঠেকানোর চেষ্টা করেছি, রাখতে পারিনি। এমনই ভয় পেয়েছে। আগুনে কেরোসিন পড়ল। তিক্ত হয়ে উঠেছে মরিসনের কণ্ঠস্বর। ব্যাটারা এখানে অন্ধকারে কি করছিল? আমি আসতে বলছিলাম, এখানে দেখা করতে বলেছিলাম আমার সঙ্গে। ভূতের কিচ্ছা ওরাই ছড়াচ্ছিল, তাই ধমকে দিতে চেয়েছিলাম, বেশি শয়তানি করলে চাকরি থেকে তাড়িয়ে দেব। আমার আসতে দেরি হয়ে গেল। ওরা অপেক্ষা করেছিল এখানে অন্ধকারে। তখনই নাকি কি একটা দেখেছে। আমার বিশ্বাস হয় না। আমারও না। কল্পনা, স্রেফ কল্পনা। ভূত নিয়ে এত বেশি আলাপ আলোচনা করেছে, ছায়া দেখলেই ভূত ভাবে এখন। কল্পনাই হোক আর যাই হোক, ক্ষতি যা করার করে ফেলেছে। এতক্ষণ চুপচাপ কথা শুনছিল টার্নার। যাও, গায়ে গিয়ে দেখো, বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে পার কিনা শ্রমিকদের। মনে হয় না খুব একটা লাভ হবে। হবে না, বাড়ি দিয়ে আসবো আপনাকে, বলল মরিসন। হ্যাঁ, হায় হায়, হঠাৎ চেঁচিয়ে উঠে কপালে চাপড় মারল টার্নার। মিং, নেকলেস রেখে সেফে তালা লাগিয়েছিলাম, মনে আছে? কি জানি, খেয়াল করিনি, বলল মিং। আমার মনে হয়, স্মৃতির আনাচে কানাচে হাতড়ে বেড়াল মুসা। আমার মনে হয়, হ্যাঁ, নেকলেসটা রেখে জোরে দরজা বন্ধ করেছিলেন, হ্যান্ডেল ঘুরিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ডায়াল ঘুরিয়েছিলাম, ভাবল মুসা। মনে করতে পারছে না। না, বোধহয় দরজা লাগিয়েই তো ছুটলেন। আমারও তাই মনে হচ্ছে। অস্বাভাবিক গম্ভীর হয়ে গেছে টার্নারের কণ্ঠ। শ্রমিকেরা ভূত দেখেছে শুনে এতই ঘাবড়ে গিয়েছিলাম, তালা লাগানোর কথাও মনে হয়নি। মরিসন, জলদি জলদি বাড়ি নিয়ে চলো আমাকে। ছেলেরা থাক এখানেই, ফিরে এসে নিয়ে যেও। ঠিক আছে। মিং, এই যে, আর টর্চটা রাখো। শক্তিশালী একটা টর্চ মিংয়ের হাতে গুজে দিয়ে জিপে গিয়ে উঠল মরিসন।
টার্নার আগেই উঠে বসেছে। স্টার্ট নিয়ে চলে গেল জিপ। জ্যাক চলে গেল গ্রামের দিকে। কি কাণ্ড! ইঞ্জিনের আওয়াজ মিলিয়ে যেতে বলল রবিন। প্রথমে বাড়িতে ভূত, তারপর এখানে। কিন্তু মিং, ভূত দেখা নিয়ে সবাই এত উতলা হয়ে উঠেছে কেন? নীরব অন্ধকারে নিজেদের অজান্তেই গা ঘেঁষাঘেঁষি করে এসেছে 3 কিশোর। পরিবেশ আরও ভয়াবহ করে তুলেছে পোকামাকড়ের একটানা কর্কশ চিৎকার। এখন আঙুর তোলার পুরো মৌসুম, মিং বলল। রোজই আঙুর পাকছে, তুলে এনে প্রেসিং মেশিনে ফেলছে শ্রমিকরা। রস বের করে রাখা হচ্ছে। ঠিক সময়ে তোলা না হলে বেশি পেকে যাবে কিংবা পচে যাবে। ভালো মদ আর তৈরি হবে না ওগুলো দিয়ে। থেমে অন্ধকারেই এদিক ওদিক তাকাল। আঙুর তুলতে অনেক লোকের দরকার, কিন্তু সারা বছর এই কাজ হয় না। তাই মৌসুমের সময়ই শুধু আসে শ্রমিকেরা, তারপর চলে যায় অন্য কোথাও। অনেক দেশের লোক আছে, মেক্সিকান আর এশিয়ানি বেশি, আমেরিকানও আছে কিছু। দরিদ্র লোক ওরা, কর্মঠ, কুসংস্কারে বোঝাই ওদের মন, বলে গেল মিং। রকি বিচে ভূত দেখা যাওয়ার খবর শুনেই শ্রমিকেরা বিচলিত হয়ে উঠেছিল। এখানেও দেখা গেছে, শুনলে আর থাকবে না। কোন কিছুর বিনিময়েই ঠেকিয়ে রাখা যাবে না, পালাবে। খেতে আঙুর পচে নষ্ট হবে, তুলে না আনা গেলে রসও হবে না, যাবে এবছরের ফসল। অনেক টাকা গোচ্চা দিতে হবে দাদিমাকে। এমনিতেই সময় এখন ভালো যাচ্ছে না তার। অনেক টাকা ঋণ, তার ওপর ফসল নষ্ট হলে। সেজন্যেই এত ভেঙে পড়েছে দাদিমা। মুশকিল, সহানুভূতির স্বরে বলল মুসা। সব দোষ তোমার দাদার বাবার। ওর ভূত বাইরে বেরোনোই তো যত গণ্ডগোল। না, জোর দিয়ে বলল মিং, আমি বিশ্বাস করি না। দাদার বাবা আমাদের ক্ষতি করতে পারে না। হাজার হোক তার রক্ত আমরা। ওটা অন্য কোনো শয়তান লোকের ভূত। এত প্রত্যয়ের সঙ্গে কথাটা বলল মিং, রবিনের ইচ্ছে হল বিশ্বাস করে ফেলে। কিন্তু কোনো ম্যানশনে ভূতটাকে দেখেছে সে? দেখেছে ঢোলা সবুজ আলখেল্লা। যদি ওটা ভূত হয়, বুড়ো ফারকোপার ছাড়া আর কারো না। এক মুহূর্ত নীরব রইল তিনজনেই। কি বলবে ভাবছে। অবশেষে বলল রবিন, দেখতে পারলে শিওর হতাম রকি বিচ আর এখানকারটা একই ভূত কিনা। শিওর হলে কি হবে? ভূতই, তা যার ভূতই হোক। মুসার কণ্ঠে অস্বস্তি। ইস, কিশোরটা যদি থাকত এখন। এই ভূতটা এখনও কারো কোনো ক্ষতি করেনি, বলল মিং। শুধু দেখা দিয়েই মিলিয়ে যায়, ভয়ের কিছু নেই। আর যদি দাদার বাবার ভূত হয়ই, তাহলে তো আরও ভয় নেই, আমাদের ক্ষতি করতেই পারে না। রবিন, চলো না 1 নম্বর প্রেসিং হাউসে দেখি এখনও আছে কিনা। রবিন আর মুসাকে নিয়ে বিল্ডিংটার চারপাশে একবার চক্কর দিল মিং। জায়গাটা তার ভালো মতো চেনা। টর্চ জ্বালার প্রয়োজনই বোধ করল না। আলো জ্বালল না আরও একটা কারণে, অন্ধকারে ছাড়া দেখা দেয় না ভূতকা। চেয়ে চোখ ব্যথা করে ফেলল ওরা, কিন্তু ভূতের দেখা নেই। শুধু অন্ধকারে বাড়িটার কালো ছায়া। বিরাট আর একটা ভূতই যেন। হাঁটতে হাঁটতেই মিং জানাল, আঙুর এনে এখানে বড় বড় ট্যাঙ্কে রাখা হয়। মেশিনের সাহায্যে চিপে রস বের করা হয়। সেই রস গড়িয়ে গিয়ে জমা হয় অন্য ট্যাঙ্কে। সেখান থেকে পাম্পের সাহায্যে নিয়ে যাওয়া হয় মদ চোলাইয়ের কারখানায়। সে এক এলাহি কাণ্ড। পাহাড়ের বিরাট গুহার ভেতরে ছোট পুকুর কাটা হয়েছে। তাতে জমা হয় আঙুরের রস। বিশেষ পদ্ধতিতে মদ তৈরি হতে থাকে। সারা বছরই উত্তাপ আর আর্দ্রতা একরকম থাকে গুহার ভেতরে। মদ বানানোর জন্যে এটা খুব দরকার। মিংয়ের কথায় বিশেষ মন নেই রবিনের। সে ভূতটাকে খুঁজছে। চলো ভেতরে যাই, বলল মিং। মেশিন আর ট্যাঙ্কগুলো দেখাব। একেবারে নতুন, মাত্র গত বছর কেনা হয়েছে। কিনে এনেছে ডলফ আঙ্কেল, বাকিতে অনেক টাকা।
কি করে শোধ করবে ভাবছে দাদিমা। তার ধারণা এত টাকা কোনোদিনই শোধ করতে পারবে না। হেডলাইটের আলো দেখা গেল। খানিক পরেই ছেলেদের পাশে এসে থামল জিপ। এসো, ওঠো, ডাকল মরিসন। বাড়িতে দিয়ে আসি, কাজ আছে আমার। গায়ে গিয়ে খুঁজে বের করতে হবে 3 হারামজাদাকে। শ্রমিকদেরও বুঝিয়ে সুজিয়ে শান্ত করা দরকার। হ্যাঁ, খুব জরুরি কাজ, বলল মিং। আপনি চলে যান না, মাত্র তো মাইলখানেক, আমরা হেঁটেই চলে যেতে পারব। এই যে আপনার টর্চ, চাঁদ উঠছে, অসুবিধে হবে না আমাদের। ঠিক আছে, মাথা কাত করল মরিসন। এতক্ষণে ভয় দেখিয়ে শ্রমিকদের ভাগিয়ে দিয়েছে কিনা হারামজাদারা, কে জানে। ইঞ্জিনের গর্জন তুলে পাহাড়ি পথ ধরে উপত্যকার শেষ প্রান্তের আলোকগুচ্ছের দিকে চলে গেল ট্রাক। ইসি, চলে যেতে যে বললাম, বলল মিং। তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কিসের, তাড়াতাড়ি বলল রবিন। হাঁটতে বরং ভালোই লাগবে, দেখতে দেখতে যাব। ধুলো আর পাথরের কুচিতে ভরা আঁকাবাঁকা পথ, জ্যোৎস্নার আলোয় ধূসর, বাতাসে পাকা আঙুরের গন্ধ। চলতে চলতে বলল মিং, ব্যবসায় লালবাতি জ্বালিয়ে ছাড়বে ওই ভূত। শ্রমিকদের ঠেকানো যাবে না, চলে যাবেই। অনেক টাকা গচ্চা দিতে হবে দাদিমাকে, মেশিনের টাকা শোধ করতে পারবে না। ক্ষেত খামার সব তার কাছ থেকে নিলাম করে নেবে ব্যাংক। একটু চুপ থেকে বলল, একটাই উপায় আছে এখন, মুক্তোর মালাটা। ওটা যদি পাওয়া যেত, বিক্রি করে ঋণ শোধ করে দেয়া যেত। কেউ কোনো জবাব দিল না। কি বলবে? নেকলেস কে পাবে সেটা কোনো পরিবারের ব্যক্তিগত সমস্যা, আদালত নিষ্পত্তি করবে। এ ব্যাপারে রবিন আর মুসা কি সাহায্য করতে পারবে? এরপর আর কোনো কথা হলো না। তিনজনেই চিন্তিত, চুপচাপ হাঁটতে থাকল। বাড়িটা দেখা যাচ্ছে, বেশিরভাগ আলোই নেভানো, কয়েকটা শুধু জ্বলছে। আশপাশটা বড় বেশি স্বাস্থ্য। সিঁড়ি বেয়ে আঙিনায় উঠল ওরা। কারুর সাড়া না পেয়ে অবাক হল মিং। বিড়বিড় করল, গেল কোথায় সব? চাকর বাকরেরা না হয় ঘুমাতে গেছে, কিন্তু ডলফ আঙ্কেল, তার তো এ সময় হলে থাকার কথা। অফিসে? অফিস রুমে রওনা হল মিং, পেছনে 2 গোয়েন্দা। দরজা ভেজানো। টোকা দিল মিং। জবাবে গোঙানি শোনা যাচ্ছে, আর ঘষার আওয়াজ। সতর্ক হয়ে উঠল মিং, ধাক্কা দিয়ে খুলে ফেলল পাল্লা। মেঝেতে পড়ে আছে টার্নার, হাত পা বাঁধা। বাদামি একটা কাগজের ঠোঙা মাথার ওপর দিয়ে টেনে এনে মুখ ঢেকে দেয়া হয়েছে। আঙ্কেল, চেঁচিয়ে উঠে ছুটে গেল মিং। মাথার ঢাকনাটা খুলতে শুরু করল আগে সে। রবিন আর মুসা তাকে সাহায্য করল। চোখ ঠিকরে বেরিয়ে আসবে যেন টার্নারের। কথা বলতে পারছে না, মুখে কাপড় বাঁধা। দাঁড়ান, আগে বাঁধন কেটে নি, হাত তুলল মিং। তারপর সব শুনব। পকেট নাইফ বের করে আগে মুখের কাপড় কাটল সে, তারপর হাত পায়ের বাঁধন খুলতে শুরু করল। জোরে জোরে দম নিচ্ছে টার্নার। বাঁধন কাটা হতেই কবজি আর গোড়ালি ডলতে শুরু করল। কি হয়েছিল জানতে চাইল মুসা। বাড়িতে ফিরে অফিসে ঢুকলাম, দরজার আড়ালে লুকিয়েছিল ব্যাটা। পেছন থেকে জড়িয়ে ধরল, কোথা থেকে আরেকটা এসে হাজির হল। দুজনে মিলে আমাকে মেঝেতে ফেলে বেঁধে ফেলল। তারপর ঠোঙ্গাটা টেনে দিল মাথায়। সেফের দরজা খোলার শব্দ। সেফ! লাফ দিয়ে আয়রন সেফটার দিকে ছুটে গেল সে। ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে পাল্লা। ঝটকা দিয়ে একটানে খুলে ফেলল পুরোটা। খোঁজাখুঁজি করল, ঘুরল ধীরে ধীরে। মুখ ফ্যাকাশে। নেকলেসটা, ফিসফিস করে বলল সে। নেই।